সাথী বিছানায় শুয়ে আছে। রাজকীয় বিছানা, এসি চলছে, জানালায় পর্দা দেওয়া, বাইরের মৃদু বাতাস মাঝে মাঝে জানালার পর্দা সরিয়ে দিচ্ছে। বিছানার পাশে ছোট্ট একটি টেবিল রাখা, সেটাতে জগ ভর্তি পানি, গ্লাস এবং টেলিফোন রয়েছে। যদিও বা সাথীদের কেউ টেলিফোন ব্যবহার করে না, ফোনেই সবাই অভ্যস্ত, কিন্তু আজ সকাল থেকে এই ফোনটা গুনে গুনে 10 বার বেজেছে। প্রতিবারই সাথী বিরক্ত হয়ে কান চেপে ধরে ঘুমের রাজ্যে পাড়ি দিয়েছে। এখনও টেলিফোন বাজছে। সাথী একরাশ বিরক্ত নিয়ে টেলিফোন কানে দিল আর বলল, আসসালামু আলাইকুম। কে? ওপাশ থেকে উত্তর এলো, আমি প্রীতি। সাথী বলল, আপু, তোকে না একবার বলেছি টেলিফোনে কল দিবি না? প্রীতি বলল, তো কি করব, তোর মোবাইল বন্ধ। সাথী বালিশের নিচ থেকে মোবাইল ফোন বের করে ঠোঁট ভাঁজ করে বলল, ধ্যাত, যাই হোক, কি বলবি বল। প্রীতি বলল, রাফি ঢাকায় এসেছে, তবে সাথে একটা মেয়েকে নিয়ে এসেছে। সাথী অবাক হয়ে বলল, কি? প্রীতি বলল, হ্যাঁ। সাথী বিছানা থেকে দ্রুত নেমে পড়ল। তার শ্বাস প্রশ্বাস ভারী হচ্ছে, হৃৎপিণ্ড কাঁপছে। সে নিজেকে স্বাভাবিক করে বলল, মেয়েটাকে? প্রীতি বলল, সম্ভবত ওর স্ত্রী। সাথী বলল, তুমি কি নিশ্চিত? প্রীতি বলল, হ্যাঁ, সবাই এমনটাই বলছে। সাথী আর কোনো কথাই শুনতে চাইল না, দ্রুত ফোন রেখে দিল। কিছুক্ষণের জন্য পরিপূর্ণ নীরব হয়ে গেল সে। এসির ঠান্ডা তাকে শীতল করে দিচ্ছে। বাকরুদ্ধ সাথীর চোখ নির্শূন্য। সে যেন এই কথার জন্য প্রস্তুত ছিল না। সাথীর মা দরজায় কয়েকবার নক করলেন, সাথী খুলল না। প্রীতি তার মাকে ফোন দিয়েছে। রাফির প্রতি সাথীর দুর্বলতা কারো অজানা নয়। কয়েকবার নক করার পর সাথী দরজা খুলে দিল। সাথীর মা মেয়েকে শুধু একটা কথাই বললেন, রাফি সবসময় তোমাকে বলেছে সে তোমাকে বোনের চোখে দেখে। তোমার বাবা ছোটবেলা থেকেই তাকে নিজের ছেলের মতো আদর করেছে, তাই তোমাকে সে বোনের থেকে কিছুই ভাবে না। তুমি কেন এরপরেও নিজেকে কষ্ট দেবে বলো মা? রাফির থেকেও ভালো ছেলে তুমি ডিজার্ভ করো। কান্না থামাও। সাথী মায়ের কথা কানে নিল না। এই মুহূর্তে সে শুধু কাঁদতেই চায়, জোর গলায় কাঁদতে চায়, এতটাই জোরে শব্দ করে যেন ভিতরে লুকিয়ে থাকা কষ্ট এক নিমিষেই শেষ হয়ে যায়। রাফিরা গ্রাম থেকে চলে আসার পর সাথীদের বাড়িতে ভাড়া নিয়েছিল। সাথী রাফির থেকে 4 বছরের ছোট। ছোটবেলা থেকেই দুজনের মধ্যে গড়ে উঠেছিল সুন্দর একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। সাথীর বাবা মায়ের সাথে রাফির সম্পর্ক ছিল প্রগাঢ়। তারা কখনো রাফিকে ভাড়াটিয়া হিসেবে দেখেননি, নিজের সন্তানের মতোই স্নেহ করেছেন। দুজন একসাথে বড় হওয়ার পর সাথীর মনে রাফির জন্য আলাদা অনুভূতির জন্ম হয়। রাফি এই বিষয়ে বুঝিয়ে বললেও সাথী ছিল নাছোড়বান্দা। পরিশেষে সাথীর একতরফা জেদ থেকে বাঁচতে রাফি বাড়ি ছাড়তে বাধ্য হয়। তানিয়া ঘুমাচ্ছে। সারা রাত নির্ঘুম কাটিয়েছে সে। খুব ক্লান্ত এখন। রাফি তার পাশেই বসে আছে। জানালার পর্দা সামান্য খোলা। প্রভাতের রোদ্দুর তানিয়ার ললাটে এসে পড়ছে। রাফি হাত দিয়ে রোদকে নিজের আওতায় নিয়ে আসলো। ঘুমন্ত অবস্থায় নিজের স্ত্রীকে দেখতে খারাপ লাগছে না। সেই স্ত্রীকে নিয়ে ভাবনার রাজ্যে পাড়ি দিল। রাফি 2 দিন পূর্বে চলে আসলো। সেই দিন নামাজ পড়ে ঘরে প্রবেশ করার সাথে সাথেই কাঠের টেবিলের উপর একটা চিঠি রাখা দেখল। রাফি ভ্রু কুঁচকে কিছুক্ষণ চিঠির দিকে তাকিয়ে থাকলো। তার ধারণা ছিল না এই চিঠিতে তার জন্যই কিছু লেখা থাকবে। দিনের অবশিষ্ট কাজ করার জন্য তৈরি হলো। কিছু একটা মনে হতেই সে চিঠির কাছে এগিয়ে গেল। চিরকুটের মাঝখানে বৃহৎ অক্ষরে লেখা, প্রিয় রাফি, আপনি তো কাল চলে যাবেন। যদি এমন হতো আপনি সারা জীবন এখানেই থেকে যেতেন, কতই না ভালো হতো। আমি কখনোই আমার অনুভূতিগুলো কাউকে শেয়ার করিনি, আজ আপনাকে করছি। এতে যদি আপনি আমাকে খারাপ মনে করেন, করতেই পারেন, কোনো সমস্যা নেই। প্রথম দেখাতেই আপনাকে আমার ভালো লেগেছিল, কিন্তু দিন যত সামনে এগুচ্ছে আমি বুঝতে পারছি এই ভালো লাগা ভালোবাসায় রূপান্তরিত হচ্ছে। আপনাকে ভালোবাসার মতো যোগ্যতা আমার নেই, তবে ভালোবাসি, এই কথাটুকু বলার মতো সাহস রয়েছে। আমি ভেবেছিলাম আমার জীবনের হয়তো কোনো লক্ষ্য নেই, খাবো দাবো আর মরে যাব, কিন্তু আজ থেকে আমার জীবনের নতুন একটি লক্ষ্য যুক্ত হয়েছে। সেটা হলো আপনাকে সবসময় ভালোবাসা, আপনার ভালো চাওয়া, আপনার বিপদে এগিয়ে আসা। জীবনে কখনো বিয়ে শাদী করার ইচ্ছে আমার নেই, তবে কথা দিচ্ছি আপনাকে সবসময় দূর থেকে ভালোবেসে যাব। আপনি এই 7 দিনে আমাকে যেভাবে সাহায্য করেছেন, কেয়ার করেছেন, এভাবে যদি আমার পরিবার করত, হয়তো আমার পরিবার ছেড়ে চলে আসার প্রয়োজন হতো না। অনেক কথা বলে ফেললাম। ভালো থাকবেন রাফি, ইতি বাচাল মেয়ে। রাফি চিঠিখানা পড়ে মুচকি হাসল। আর হাসার কারণ ছিল চিঠিটা তানিয়ার লেখা। লেখাটা বড় করেই সে লিখেছে। এতটাই বড় করে সে লিখেছে যে কেউ দেখলেই বলবে এই চিঠি হয়তো কোনো আধো অন্ধ ব্যক্তির জন্য লেখা হয়েছে। রাফি একই চিঠি কয়েকবার পড়ল। দাদি মোম হাতে দাঁড়িয়ে আছে, অথচ রাফি এই সম্পর্কে ধারণাহীন। সন্ধ্যায় ইলেকট্রিসিটি চলে গিয়েছিল, এখনো আসার খবর নেই। অবশ্য গ্রামগঞ্জে এটা নতুন কিছু না। রাফির কাণ্ড দেখে দাদিও মুচকি হাসলেন। খানিকক্ষণ পর রাফি দাদির উপস্থিতি টের পেল। সে খুব বিব্রত, লাজুকতা তাকে গ্রাস করে নিচ্ছে।
দাদি মুচকি হেসে বলল, কাল তোদের বিয়ে পড়িয়ে দেব? মেয়েটাকে আমি মানুষ করেছি, একটু চঞ্চল কিন্তু মানুষ হিসেবে ভালো। আমাদের পরিচিত কাজী সাহেব আছে, তাকে এনে বিয়ে পড়িয়ে দিই, কেমন? নীরব রাফি মুচকি হাসল, অর্থাৎ সে এই প্রস্তাবে রাজি। তানিয়ার ঘুম ভেঙে গেছে। তানিয়া কিছু বলার পূর্বেই রাফি তার ঠোঁট চেপে ধরল আর বলল, এখন কোনো কথা বলবে না। সারা রাত কথা বলে আমার কানের 12টা বাজিয়ে দিয়েছ। এখন উঠে ফ্রেশ হয়ে 2 রাকাত নফল নামাজ পড়বে, এরপর সবাই মিলে সকালে নাস্তা করব। তানিয়া শান্ত মেয়ের মতো উঠে বসল, যেন সে রাফির প্রতিটি কথা অক্ষরে অক্ষরে পালন করার জন্য প্রস্তুত। খাট থেকে নেমেই শুরু হয়ে গেল তার অনর্থক বচন। আচ্ছা, আপনি আমাকে ডাকেননি কেন শুনি? আমি তো ভেবেছিলাম সকালের নাস্তাটা আমি বানাবো, এরপর সবাইকে বলবো, দেখো তো আমার বানানো নাস্তা কেমন হয়েছে। তখন সবাই আমার প্রশংসা করত, আর আপনি প্যাঁচার মতো মুখ বানিয়ে বসে থাকতেন। তানিয়ার কথা যেন শেষ হচ্ছে না। সে এক নিঃশ্বাসে আরও কতগুলো কথা বলে ফেলল। রাফি বুঝতে পারল এই মেয়েকে চুপ করিয়ে রাখা মুশকিল। সে ওয়াশরুমের দিকে এগিয়ে গেল। তানিয়াও অর্থহীন বাচনের সহিত রাফির পিছু নিল। রাফি একটি ব্রাশে পেস্ট নিয়ে তা তানিয়ার দিকে এগিয়ে দিল আর বলল, নাও আগে ব্রাশ করো, এরপর বাকি কথা শুনবো। তানিয়া ব্রাশের দিকে আর চোখে তাকিয়ে বলল, এটা কি আপনার? রাফি বলল, না, একটু আগে দোকান থেকে নিয়ে এসেছি। তানিয়া বলল, আমি এটা দিয়ে ব্রাশ করব না। রাফি বলল, কোনটা দিয়ে করবে? তানিয়া বলল, আপনারটা দিয়ে। রাফি একটু নাক কুচকালো আর বলল, কি ছি ছি। তানিয়া বলল, ছিছির কি আছে, এতে ভালোবাসা বাড়ে, আপনি জানেন? রাফি বলল, কোথায় এসব আজগুবি কথা লেখা আছে শুনি? তানিয়া বলল, আগে ব্রাশ দেন, তারপরে বলছি। রাফি নিজের ব্রাশ দিতে চাইল না। সে অনেক বেশি গোছালো এবং পরিষ্কার, অথচ তানিয়া এর বিপরীত। দুজন মানুষ চরিত্রের দিক থেকে একদমই আলাদা। তানিয়া জোর করে রাফির ব্রাশ নিতে চাইল, কিন্তু সে রাফির সাথে শক্তিতে পেরে উঠল না। রাফি তানিয়াকে টেনে তার সামনে নিয়ে আসলো। এবার যেন তানিয়া অপ্রস্তুত হয়ে গেল। দুষ্টু মেয়েটা আচানক নীরব হয়ে যাওয়া রাফি উপভোগ করল। তানিয়ার শুভ্র গাল রক্তিম আকার ধারণ করল, ঠোঁট ঈষৎ কাঁপছে, চোখের পাপড়ি একাধিকবার পলক ফেলছে। রাফি গম্ভীর গলায় বলল, ও, তার মানে তোমাকে এভাবেই চুপ করাতে হবে, তাই না? এবার বুঝলাম। তানিয়া সুযোগ বুঝে রাফির হাত থেকে ব্রাশ নিয়ে বলল, যান এখান থেকে। রাফিকে ধাক্কা দিয়ে ওয়াশরুমের বাইরে বের করে দিল। তানিয়া আয়নার সামনে একা একাই হাসল। তার মনে হচ্ছে সে এই মানুষটার সাথে পৃথিবীর শ্রেষ্ঠ সময় কাটাচ্ছে। রাফির ব্রাশটি সেও স্থানে রেখে দিল। মুখ ধোয়ার কাজ শেষ, এখন অজু করার পালা। তানিয়ার কানে বেজে উঠল রাফির অতিশয় সুন্দর কথাগুলো। তানিয়া, আমি তোমার মধ্যে একটা জিনিস লক্ষ্য করেছি। তুমি নিজের অবস্থানের জন্য আল্লাহকে দোষারোপ করো। এটা উচিত নয়। কখনো কখনো আল্লাহ আমাদের খারাপ সময়ের মধ্যে দিয়ে দেন, আমাদের পরীক্ষা করার জন্য, আমাদের ভেঙে নতুন করে গড়ার জন্য, জীবন সম্পর্কে শিক্ষা দেওয়ার জন্য। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছেন, আমি তোমাদিগকে কিছু ভয়, ক্ষুধা এবং ধন সম্পদ, জীবন ও ফল ফসলের ক্ষতি দ্বারা অবশ্যই পরীক্ষা করব। তুমি শুভ সংবাদ দাও ধৈর্যশীলগণকে, যারা তাদের ওপর বিপদ আপদ পতিত হলে বলে, আমরা তো আল্লাহরই এবং নিশ্চিতভাবেই তার দিকেই প্রত্যাবর্তনকারী। সূরা আল বাকারা আয়াত 155 থেকে 157। এখন থেকে আমি তোমাকে আল্লাহর প্রতি অনুগত হতে সাহায্য করব। তুমি শুধু আমাকে কথা দাও, তুমি আমার প্রতিটি কথা শুনবে। রাফির এমন কথাই তানিয়া বলেছিল, অবশ্যই শুনব। তানিয়া স্বামীর কথা মতো অজু সেরে বাইরে বেরিয়ে আসলো। রাফি বউ ভাতের আয়োজন করেছে, বেশি বড় সড়ো করেনি, তার এত বেশি সামর্থ্য নেই। তানিয়াও অল্পতে খুশি। রাফির পরিবার এবং কাছের বন্ধু বান্ধব এসেছে, সাথীরাও সেখানে উপস্থিত ছিল। তানিয়া রাফির খালামণির সাথে তাল মিলিয়ে কাজ করছে। সে কাজ করে অভ্যস্ত নয়, তবুও যেটুকু পারছে সেটুকু চেষ্টা করছে। তার অনুভূতি শুধু একটাই, সে এমন একজনকে পেয়েছে যে মানুষটি তাকে বুঝতে পারে, কেয়ার করে, অন্যদের মতো তাকে ভুল বোঝে না। সুতরাং তার জন্য কারাগারে থাকাটাও কোনো ব্যাপার না। সাথীকে আজ অস্বাভাবিক লাগছে। মনে হচ্ছে সে কোনো ফন্দি নিয়ে এই বাড়িতে প্রবেশ করেছে। সে কিছুক্ষণ পরপর একজন অচেনা মহিলাকে কিছু ইশারায় বোঝাচ্ছে। মহিলাটি এক হাত নাড়িয়ে সাথীকে শান্ত হতে বলল। কিছুক্ষণ পর মহিলাটি নিজের স্থান ছেড়ে উঠে দাঁড়ালো। এরপর 2 ঘন্টা পার হলো। রাফি কাজে ব্যস্ত, তাই তানিয়ার কাছে যাওয়ার সময় হয়ে ওঠেনি তার। কিছুক্ষণ পর রাফির মামাতো ভাই বড় বড় শ্বাস ফেলে বলল, ভাইয়া, ভাবিকে পাওয়া যাচ্ছে না। রাফি একটু অবাক হলো আর বলল, কি? রাফির মামাতো ভাই বলল, হ্যাঁ, বাসার কোথাও নেই। রাফি দ্রুত নিজের কক্ষের দিকে এগিয়ে গেল। সত্যিই সেখানে তানিয়া ছিল না। রাফিদের বাড়ির পেছনে একটি পুরনো বিল্ডিং রয়েছে। একটা সময় বিল্ডিংয়ে ভাড়াটিয়ার অভাব ছিল না, কিন্তু এখন পুরো বিল্ডিং ফাঁকা। বিল্ডিংয়ের গায়ে শ্যাওলা পড়েছে, বটবৃক্ষের 2-5টা ডাল গজিয়েছে। জানালাগুলো সব ঠাই ভাঙা।
বাইরে থেকে বাড়িটিকে ভুতুরে বাড়ি মনে হবে। তানিয়া অচেনা এক মহিলার সাথে বিল্ডিংয়ের ভেতরে প্রবেশ করল। মহিলাটি কিছুক্ষণ আগে তানিয়াকে অনুনয়ের স্বরে বলেছিল, আমার ছোট বাচ্চাটা খেলতে খেলতে ওই ভবনে চলে গিয়েছে, কিন্তু আমার সেখানে একা যেতে ভয় করছে, তুমি কি আমার সাথে যাবে? সহজ সরল তানিয়া কিছু না বুঝেই বলে ফেলল, জি অবশ্যই, চলুন সেখান থেকে আপনার বাচ্চাকে নিয়ে আসি। তানিয়া প্রথম সিঁড়িতে পা দিতেই নিচতলার ফ্ল্যাট থেকে কয়েকটা বিড়াল জানালা দিয়ে বের হয়ে গেল। দুটো কুকুর আছে, কিন্তু তারা ঘুমন্ত। তানিয়া নরম গলায় বলল, আন্টি আপনার ছেলে কোথায়? মহিলাটি বলল, হয়তো উপরের তলায় চলে গিয়েছে, সেখানে যেয়ে দেখি। তানিয়া বলল, চলুন। 1 তলা 2 তলা 3 তলা পার করে ফেলেছে তারা, অথচ এখানে কোনো বাচ্চার হদিস মিলছে না। তানিয়া পুনরায় বলল, আন্টি আপনার ছেলে হয়তো এখানে আসেনি। মহিলাটি বলল, আচ্ছা আসো তো 3 তলার রুমগুলো চেক করে দেখি। তানিয়া প্রথমে রুমে উকি দিয়ে ঠোঁট ভাঁজ করে বলল, না আন্টি এখানে তো নেই। মহিলাটি বলল, তাহলে দ্বিতীয় রুমটি দেখো। তানিয়া দ্বিতীয় রুমে উকি দিতেই মহিলাটি চটজলদি করে বাইরে থেকে কক্ষের দরজা লাগিয়ে দিল। তানিয়া বেশ অবাক হলো। সে জোর গলায় বলল, আপনি কে আর আমার কাছে কি চান? আমি কি আপনার কোনো ক্ষতি করেছি? প্লিজ আমাকে এখানে আটকে রাখবেন না, দরজাটা খুলুন। এক শেষে তানিয়া অনেক কথা বলে ফেলল। মহিলাটি নিচে চলে আসলো। এখন আর তানিয়ার উচ্চস্বর তার কানে ভেসে আসছে না। রাফি আশপাশের সব জায়গায় খুঁজছে, কোথাও সে তানিয়াকে খুঁজে পেল না। রাফির মামিদের ভাষ্য মতে তানিয়া বড়লোক বাড়ির মেয়ে, সে সজ্ঞানে কখনোই একজন দরিদ্র ছেলেকে বিয়ে করবে না। নিশ্চয়ই তানিয়া কোনো ফন্দি নিয়ে বাড়ি থেকে বের হয়েছে, তার কাজ শেষ তাই আবার চলে গিয়েছে। তবে রাফির মতে এইসব কথা অবান্তর, কারণ সে এই অল্প কয়েকদিনেই তানিয়ার চোখে তার জন্য যে ভালোবাসাটুকু দেখেছিল সেটাতে কোনো প্রকার চাটুকারিতা ছিল না। ধীরে ধীরে মেহমানরা চলে যাচ্ছে, সাথীর পরিবার এখনো যায়নি। তারা তানিয়ার হঠাৎ নিখোঁজ হওয়ার বিষয়টাতে বেশ দুঃখিত। একজন এক এক কথা বলছে। সাথী এই সুযোগটা কাজে লাগালো। সে কাঁদো কাঁদো গলায় রাফিকে উদ্দেশ্য করে বলল, তুমি কতটা কষ্ট পেয়েছ আমি জানি না রাফি, তবে আমি এটা মানতে পারছি না। তানিয়া কিভাবে পারলো তোমার সাথে এমন প্রতারণা করতে? ওর জায়গায় আমি থাকলে কখনোই তোমাকে ঠকাতাম না। থাক, তুমি কষ্ট পেও না, আমরা তো আছি, আমরা সব সময় তোমার পাশে থাকবো। তানিয়ার মতো তোমাকে ছেড়ে যাব না। বিচক্ষণ রাফির ভ্রু কিছুটা কুঞ্চিত হলো, ললাটে ক্ষীণ ভাঁজ পড়েছে। সে সাথীর শেষ কথাটুকু সন্দেহের তালিকায় যুক্ত করলো। তানিয়া এত নিশ্চিত হয়ে কথাগুলো কিভাবে বলল? রাফি গম্ভীর গলায় বলল, তানিয়া আমাকে ছেড়ে যায়নি, ধারণা করছি তার সাথে খারাপ কিছু হয়েছে। সে যদি সত্যিই চলে যেত তাহলে তার ফোন বাসায় রেখে যেত না। সাথীর গলা আটকে আসে, হৃৎপিণ্ড কাঁপছে। বেশি গরম নেই, তবুও তার ললাটে বিন্দু বিন্দু ঘাম জমছে। অতি চিন্তার পূর্বাভাস এটি। রাফি সকলকে উদ্দেশ্য করে বলল, যাকগে আপনারা বিশ্রাম নিন, আমি ঘণ্টাখানিক একা থাকতে চাই। সকলেই রাফির কথায় সম্মতি প্রকাশ করল। রাফি চোখ বন্ধ করে সকাল থেকে সমস্ত ঘটনা মনে করার চেষ্টা করল। তার মনে পড়ছে একজন অপরিচিত মহিলার সাথে তানিয়াকে কয়েকবার কথা বলতে দেখেছিল। মহিলাটি সাথীদের পরের গাড়িতে এসেছে। রাফির দম বন্ধ হয়ে আসছে, পূর্ণ শক্তিতে ফ্যান চলছে, তবুও তার অস্বস্তি লাগছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। রাফি দক্ষিণের জানালা খুলে দিল। গোধূলি লগ্ন বিদায় নিচ্ছে। আকাশ পরিষ্কার, পক্ষীকুলেরা নিজ গন্তব্যে ফিরছে। পৃথিবীতে বাতাস মোটামুটি। রাফি এক দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে আছে। আল্লাহকে কি বলবে বুঝতে পারছে না। মাঝে মাঝে এমনটাই হয়, কথাগুলো সব এলোমেলো হয়ে যায়। রাফি দীর্ঘশ্বাস ছাড়ে, চোখের দৃষ্টি সম্মুখ দিকে আনলো। পরিত্যক্ত বিল্ডিংয়ের দিকে তাকিয়ে ভ্রু কুঁচকালো। অস্ফুট গলায় বলল, আল্লাহ আমাকে সাহায্য করো। সে মনে মনে বিপদ থেকে মুক্ত হওয়ার দোয়া পড়ল। সকাল হওয়া পর্যন্ত তার উপর হঠাৎ কোনো বিপদ আসবে না তো? তানিয়া এতক্ষণ এক নাগাড়ে চিৎকার করেছে, এখন তার কণ্ঠস্বর থেমে গেছে। সে ক্লান্ত। কয়েকবার দরজা ভাঙার চেষ্টা করেছে, পারেনি। তানিয়া একপাশে বসে থেকে নীরব মনে আল্লাহকে ডাকছে। পূর্বে কখনোই সে এভাবে আল্লাহকে ডাকেনি। আল্লাহর প্রতি তার ছিল একরাশ অভিমান। তার ধারণা ছিল আল্লাহ নিজ থেকে তাকে কষ্ট দিচ্ছেন, আল্লাহ তাকে ভালোবাসেন না। কিন্তু এখন তার চিন্তাভাবনার পরিবর্তন ঘটেছে। তানিয়া জীবনে প্রথমবার দুহাত তুলে আল্লাহর কাছে মোনাজাত করল। নিজের করা পূর্বের ভুলগুলোর জন্য ক্ষমা চাইল, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করল। অবাক করার মতো কাহিনী। মোনাজাত ধরার মিনিট 10 পরেই রাফির কণ্ঠ শুনতে পেল তানিয়া। সে খুব খুশি হলো। মোনাজাত শেষ করল না, আল্লাহকে বলল, আমি ভুল ছিলাম, আমাকে ক্ষমা করে দাও আল্লাহ। তুমি সব সময় আমাকে ভালোবেসেছ, আমাকে সুযোগ দিয়েছ,
আমাকে গুনাহ থেকে বাঁচার জন্য অনেকের মাধ্যমে বুঝিয়েছ। এতে যদিও তোমার লাভ নেই, তবুও তুমি আমাকে সাহায্য করেছ। আল্লাহ, আমি আজ তোমাকে কথা দিচ্ছি, আমি যতদিন বেঁচে থাকব শুধু তোমার গোলামি করে যাব। আজকের পর থেকে আমি তোমার জন্য বাঁচব। তুমি শুধু আমাকে ক্ষমা করে দাও। রাফি 3য় তলায় চলে এসেছে। তানিয়া মোনাজাত শেষ করে রাফির ডাকে সাড়া দিল। আমি এখানে। রাফি বলল, এখানে কিভাবে আসলে? তানিয়া বলল, একজন মহিলা আমাকে এখানে আটকে দিয়ে চলে গেছে। রাফি দরজা খুলে তানিয়াকে জড়িয়ে ধরল আর বলল, জানো, আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। আমাকে কখনো ছেড়ে যেও না। মায়ের পর আমি তোমার মতো একজনকে পেয়েছি। আমি তোমাকে অনুরোধ করছি, কখনো ছেড়ে যেও না আমাকে। তানিয়ার চোখ অশ্রুসিক্ত। সে রাফির গালে হাত দিয়ে বলল, কথা দিচ্ছি, ছেড়ে যাব না আপনাকে, অনেক বেশি ভালোবাসব। রাফি তানিয়া দুজনের চোখ ভিজে টইটুম্বুর। তানিয়া রাফিকে অবাক করে দিয়ে বলল, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার, যিনি আমাদেরকে উদ্ধার করেছেন। রাফি ইতিপূর্বে তানিয়াকে আল্লাহর প্রতি এতটা অনুগত হতে দেখেনি, কিন্তু আজ এত বিপদে থেকেও আল্লাহর প্রতি অনুগত থাকার ব্যাপারটা কিছুটা আশ্চর্যজনক। তবে রাফি বেশ খুশি, আল্লাহ হয়তো তাদের দুজনকে নিজের করে নিচ্ছেন। দুজন একই স্বরে আলহামদুলিল্লাহ বলল। সাথী ওই বাড়ি থেকে আসার পর থেকেই খুব আতঙ্কিত হয়ে আছে। তার ধারণা মতে তানিয়াকে কেউ খুঁজে পাবে না, খাবারের অভাবে সে ওখানেই মৃত্যুবরণ করবে। কিন্তু বাস্তবে ঘটল ভিন্ন কিছু। রাফি যদি এখন কোনোভাবে সাথীর ব্যাপারটা জেনে যায়, তাহলে সারা জীবনের জন্য রাফি তাকে ঘৃণার চোখে দেখবে। সাথীর মাথায় কিছু কাজ করছে না। সে ধপাস করে খাটে বসে পড়ল। কিছুক্ষণ পর তার ফোন বেজে উঠল। নম্বরটি পরিচিত। রাফি ফোন দিয়েছে। সাথীর বুক কেঁপে উঠল। ফোন ধরার সাহস হচ্ছে না। দ্বিতীয়বার ফোন বাজল। এবার সাথী ফোন ধরল আর বলল, আসসালামু আলাইকুম, রাফি নাকি? রাফি বলল, ওয়ালাইকুম আসসালাম। জি হ্যাঁ। রাফি আরও বলল, তুমি সবসময় জানতে চাইতে না আমি কেন তোমাকে পছন্দ করি না? আজকে শোনো, তোমার মধ্যে হিংসা, প্রতিশোধ নেওয়ার আকাঙ্ক্ষা অধিক। তুমি কি ভেবেছ আমি কিছুই বুঝিনি? সাথী বলল, তুমি কি বলছো? আমি কিছুই বুঝতে পারছি না। রাফি বলল, হয়েছে, আর নাটক করো না। আমি আর কোনোদিন তোমার ছায়াও দেখতে চাই না। যেই মহিলাটিকে ঠিক করেছিলে তাকে আরও বিশ্বস্ত করে কাজে পাঠাতে পারতে। সাথী কিছু বলতে পারল না। রাফি কথা না বাড়িয়ে ফোন রেখে দিল। সাথী মেঝেতে বসে কাঁদতে থাকলো। তানিয়া রাফির জন্য আজকে সেজেছে। তানিয়ার সাজগোজের প্রয়োজন হয় না, সে প্রাকৃতিকভাবেই বেশ সুন্দরী। আজ তাকে পরীর মতো লাগছে। রাফি দোকান থেকে এখনো ফেরেনি। কিছুক্ষণ পর তানিয়ার কাছে রাফির ফোন আসলো। রাফি বলল, দ্রুত তৈরি হও। তানিয়া বলল, কেন? রাফি বলল, তোমাকে একটা জায়গায় নিয়ে যাব। তানিয়া বলল, কোথায়? রাফি বলল, কথা বলো না, যেটা বলছি সেটা করো। তানিয়া বলল, আমার চিন্তা হচ্ছে। রাফি বলল, চিন্তার কোনো কারণ নেই, যেটা বলছি সেটা করো। ঠিক আছে, আসছি আমি।